আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, শরণখোলা সরকারি কলেজ, শরণখোলা, বাগেরহাট। আমার মোবাইল নাম্বার, বাতায়ন আইডিও দেওয়া আছে। আমার এই ক্লাসগুলো শিক্ষক বাতায়নের আইডিতেও পাওয়া যাবে। এই আইডি দিয়ে তোমরা শিক্ষক বাতায়নের ক্লাসগুলো দেখতে পারবে। তো আজকে যে বিষয় পাঠদান করব, যে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের 8 ও 9 পাঠ। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের পাঠ 9 ও 10, 8 ও 9। তো আমরা একটা ভিডিও দেখব। কি করতেছো? দেখতো কি করে? ভিডিওটা দেখে পরে আমরা বলবো যে আজকে আমাদের পাঠ কি হতে পারে। ভাই এই তিনটা আমার মারছে, আমার ফোন নিয়ে গেছে আমার মার। ভাই আমার যে মারছিল আমার বাইরে নিয়ে দেখো না তোর ভাই এত হাসছো না, যে সময় দিব ওই সময় বুঝবা। ভাই আমি ভিডিওটা আমরা দেখলাম। ভিডিওটা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আজকের পাঠটা হচ্ছে আমাদের অপরাধের কারণ কি, আমরা এই সম্পর্কে আলোচনা করব যে অপরাধ কেন মানুষে করে থাকে। আমরা এই পাঠ শেষে কি শিখবো? এই পাঠ শেষে শিখবো যে অপরাধ কাকে বলে, অপরাধ কি, অপরাধ সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, অপরাধের কারণ চিহ্নিত করতে পারবো, যে অপরাধ কেন করে মানুষ, এই কারণগুলো আমরা চিহ্নিত করতে পারবো। আর অপরাধের কারণ বিশ্লেষণ করতে পারবো, যে যে কারণগুলো আমরা চিহ্নিত করব ওই কারণগুলো বিশ্লেষণও আমরা করতে পারবো। তো দেখো, কয়েকজন বিজ্ঞানীর নাম দেখানো হচ্ছে এখানে: রেডক্লিফ ব্রাউন, স্যামুয়েল কোয়েনিগ, রাফায়েল গারোফেলো। আমরা ওনাদের সংজ্ঞাগুলো দেখবো যে ওনারা অপরাধের কারণ হিসেবে কি বলছেন। অপরাধ কি, অপরাধের সম্পর্কে দেখো। অপরাধ বিজ্ঞানী রাফায়েল গারফেলো, নিশ্চয় তোমরা নাম শুনে থাকবে। যে রাফায়েল গারফেলো বলেন যে অপরাধ হলো দয়া, সহানুভূতি এবং সত্তার প্রচলিত আবেগ বা দৃষ্টিভঙ্গির লঙ্ঘন। অপরাধকে আমরা কি বলছি? রাফায়েল গারফেলো কি বলছে? যে অপরাধ হলো দয়া, সহানুভূতি এবং সততার প্রচলিত আবেগ বা দৃষ্টিভঙ্গির লঙ্ঘন। আমাদের যে দয়া আছে, সহানুভূতি আছে, সততা আছে, এই যে প্রচলিত যে কিছু বৈশিষ্ট্য বা গুণ আমাদের মধ্যে আছে, এগুলোর কি লঙ্ঘন করা একটা কাজ। এগুলো কি লঙ্ঘন করা একটা কাজ।
সমাজবিজ্ঞানী সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন এর মতে অপরাধ হলো সামাজিক আচরণ বিধি লঙ্ঘন। আমাদের প্রত্যেকটা সমাজ পরিচালিত করার জন্য কিছু আচরণ বিধি আছে, প্রত্যেকেই সমাজের সেই আচরণগুলো মেনে চলে। তো আচরণ বিধি লঙ্ঘন করা যা দণ্ড বা শাস্তি সংক্রান্ত বিধি প্রয়োগকে জাগিয়ে তোলে। ওই আচরণ বিধি যখন লঙ্ঘন করা হয় তো তখন তাকে কি, যে প্রচলিত আইন আছে ওই আইনে তাকে শাস্তির আওতায় আনা হয়, তাকে শাস্তি দিতে হবে এমন কাজ সে করে ফেলে। তাহলে অপরাধ কি? অপরাধ হচ্ছে আইনের পরিপন্থী একটা কাজ, বিরুদ্ধে একটা কাজ, যে কাজ করলে শাস্তি পেতে হবে। সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিগি উনি কি বলেন, সমাজে যা অনুমোদিত নয় তা করার নামই অপরাধ। কত সুন্দর একটা সংজ্ঞা, যে সমাজে যা কিছু অনুমোদিত নয় তা করার নামই অপরাধ। মানে যে কাজগুলো সমাজ অনুমতি দেয় না, সমাজ যে কাজগুলো কি অনুমতি দেয় না সেই কাজগুলো যদি আমরা করি তখন আমরা তা কি বলছি, অপরাধ বলছি। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছো অপরাধ কি জিনিস। যে কাজগুলো আমরা সাধারণত সমাজে করে থাকি ওই কাজ যদি সমাজের প্রচলিত বিধিনীতি রীতি আইন কানুন দ্বারা অনুমোদিত না হয় তখন তাকে আমরা কি বলছি, অপরাধ বলছি। এক কথায় আইনের পরিপন্থী কাজ, আইনের বিরুদ্ধ কাজ, যে কাজ করলে শাস্তির সম্মুখীন হতে হয় তখন আমরা ওই কাজকে কি বলছি, অপরাধ বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো অপরাধ কাকে বলে। এখন আমরা দেখে নেব অপরাধের কারণ কি, এক নজরে দেখব, এরপর আস্তে আস্তে আলোচনা করব। প্রথম হচ্ছে ভৌগোলিক পরিবেশ অপরাধ করে থাকে, দৈহিক ও মানসিক প্রকৃতি এই কারণে অনেকে অপরাধ করে থাকে, বংশগতির প্রকৃতি এই কারণে মানুষ অপরাধ করে থাকে, অর্থনৈতিক কারণেও মানুষ অপরাধ করে, সামাজিক কারণ আছে, সমাজের অসংখ্য কারণ বিদ্যমান এই অপরাধের পিছনে। আর সামাজিক কারণের মধ্যে কি কি হতে পারে, একটা হলো পারিবারিক পরিবেশ, যেমন তার পরিবারের যে পরিবেশ আছে এটা তার সুষ্ঠু সামাজিকীকরণের অনুকূলে নয়, এজন্য সে অপরাধ করে থাকে। খেলাধুলার পরিবেশ, যে সে যে পরিবেশে খেলাধুলা করে যাদের সঙ্গে সে মিশে সেটা তাদের সামাজিক আইনকানুন মানার অনুকূলে নয়। শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়ম শৃঙ্খলা সে ঠিকমতো হতে মেনে চলে না, সামাজিক রীতিনীতিও ঠিকমতো মেনে চলে না, শ্রেণী বৈষম্যের কারণেও অপরাধ দেখা দেয়। কোর্ট ও জেলখানায় সমস্যা থাকতে পারে, জটিল সমাজ ব্যবস্থার কারণে অনেকেই অপরাধ করে থাকে। তা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এছাড়াও আরো অনেক অপরাধের কারণ থাকতে পারে বা আছেও, তো আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আলোচনা করব। আগে ছোট্ট একটা কাজ, সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন অপরাধের একটি সংজ্ঞা লিখবে। তাহলে উনি যে অপরাধের সংজ্ঞা একটু আগে তোমাদেরকে দেখালাম এই সংজ্ঞাটা তোমরা খাতায় লিখবে, যে রেডক্লিফ ব্রাউন কি বলেছিলেন। ছবিগুলো দেখবে এবং অনুমান করবে। নিশ্চয়ই বুঝতে পারছো। ভৌগোলিক পরিবেশ, তোমরা জানো যে বাংলাদেশ সে যে ভৌগোলিক পরিবেশ আছে, যেমন একটা উদাহরণ দিই, জুন ও ডিসেম্বর মাসে বাংলাদেশ সাধারণত চুরি ডাকাতি বেড়ে যায়, কেননা এই সময় গ্রামগঞ্জে মানুষের কাছে নগদ টাকা থাকে। তাহলে ভৌগোলিক কারণে দেখো আমরা সাধারণত গ্রাম অঞ্চলে আষাঢ় মাসের যে ধানটা রোপণ করি, বলে ওই ধান আমরা কেটে ফেলি মনে করো যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে, বা যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও ওই সময় মানুষের কাছে সাধারণত টাকা থাকে। আর টাকা যখন থাকেই তো তখন ওই সময় কি চুরি ডাকাতি বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ এটা ভৌগোলিক পরিবেশের কারণে। আবার তুমি দেখো যদি পাহাড়ি অঞ্চলে যাও, বাংলাদেশের কিছু পাহাড়ি অঞ্চল আছে, ভৌগোলিক কারণে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু অপরাধ বেশি হয়, সমতল ভূমির থেকেও পাহাড়ি অঞ্চলে অপরাধ বেশি হয়ে থাকে। এটা শুধুমাত্র আমাদের কি ভৌগোলিক কারণে। ছবিটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো মানসিক প্রতিবন্ধী কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। বলে এটা আমার কথা নয়, অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসো, তোমরা জানো অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসো, উনি গবেষণা করে একটা কথা বলছেন যে সাধারণত মানসিক বেকার বা শারীরিক অসুস্থতা, দৈহিক গঠনে খাটো ও দুর্বল ব্যক্তিরা অপরাধী হয় বা অপরাধ করে। তো এটা উনি একটা গবেষণার ফসল। উনি দেখছেন সাধারণ বা স্বাভাবিক যে মানুষগুলো আমরা সমাজে বসবাস করি এই থেকে যে সমস্ত মানুষ একটু শারীরিক বৈকল্য অথবা দৈহিক বা মানসিকভাবে বিকৃত, যেমন খাটো হতে পারে, দুর্বল হতে পারে, চোখ টেরা হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে, উনি গবেষণা করে দেখছেন যে এই মানুষগুলো সাধারণত অপরাধ এই কারণেই করে যে তারা সমাজে যখন সাধারণ মানুষের সাথে মিশে তখন নিজেদেরকে ছোট মনে করে, হেয় মনে করে, নিজেদেরকে হীনমন্য মনে করে। আর এই বিষণ্ণতা থেকেই তারা সাধারণত অপরাধ করে ফেলে। এজন্য এটা একটা কারণ। অপরাধ বিজ্ঞানী লম্ব্রোসো উনি গবেষণা করে একটা কারণ দাঁড় করাইছেন যে মানসিক বিকৃত বা বেকার বা শারীরিক অসুস্থতা, যেমন তাদের কারো দৈহিক গঠনের খাটো হতে পারে, দুর্বল হতে পারে, তো এই মানুষগুলো সাধারণত কি হয়
অপরাধী হয়ে থাকে। অপরাধীটা তার নিজেকে ছোট মনে করার কারণে, সমাজের সাথে অ্যাডজাস্ট করতে পারে, মিশতে পারে না, এজন্য সে অপরাধ করে থাকে। এরপর দেখো ছবিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কি হতে পারে। যে বংশগত প্রকৃতি, কতগুলো বৈশিষ্ট্য আছে, দৈহিক আর মানসিক গুণাবলী জিনের মাধ্যমে বংশ পরস্পরে বর্তায়, এটাই কাউকে অপরাধী করে গড়ে তোলে। পিতা থেকে কিছু, মাতা থেকে কিছু, বংশগত কারণে কিছু বৈশিষ্ট্য সন্তানের মধ্যে এসে যায়। এই কারণে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে পিতামাতার যে স্বভাবগুলো, যেমন পিতামাতা যদি অপরাধী হয়ে থাকে, অনেক সময়, সবসময় না, অনেক সময় আমরা দেখে থাকি যে ওই বৈশিষ্ট্য সন্তানের মধ্যে এসে যায়। এটা বংশ পরস্পরায় হতে পারে। এবার দেখো ঘুষ দিচ্ছে, দুর্নীতি হচ্ছে, ঘুষটা দিচ্ছে কোন জায়গা দিয়ে দেখো। তাহলে এটা একটা কেন হয়? এটা বলে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি? যে সমাজে আর্থিক অনটন, সম্পদশালীদের সম্পদ অর্জনে লিপ্সা, অপরাধ যেমন ঘুষ, দুর্নীতি ইত্যাদি বাড়ায়। তাহলে অপরাধের এটা একটা কারণ যে কোনো মানুষের হয়তো আর্থিক অনটন আছে, অভাব আছে, সম্পদশালীদের সম্পদ অর্জন, আরো বেশি সম্পদ চাই, এই যে লোভ, এই যেমন তার ঘুষ খেতে হবে, দুর্নীতি করতে হবে, যে এই জিনিসগুলো তৈরি হয় কেন? অর্থনৈতিক কারণ। এই অপরাধ, এটা নিশ্চয়ই অপরাধ। এই ঘুষ খাওয়া, দুর্নীতি করা, এগুলো নিশ্চয়ই অপরাধ। আর অপরাধটা কেন করছে? মানে এই যে অর্থনৈতিক কারণে, তার আর্থিক অনটন আছে বা অভাব আছে, সম্পদ যার আছে সে আরো সম্পদ চায়, এই যে আর্থিক অনটন অথবা সম্পদ অর্জনের লিপ্সা তাকে অপরাধ করতে বাধ্য করে। নিশ্চয়ই ছবিতে বুঝতে পারছো পারিবারিক অশান্তি এখানে দেখতে পাচ্ছ যে নিশ্চয় অনটনে আছে। এই ছবিটা দেখো যে সামাজিক কারণের মধ্যে একটা নম্বর হচ্ছে পারিবারিক পরিবেশ। আমরা যে প্রথমে বলছিলাম যে সামাজিক কারণগুলো, অনেক কারণ আমাদের সমাজে আছে যে কারণে ছেলেমেয়েরা বা আমাদের সন্তানদের অপরাধ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে পারিবারিক পরিবেশ। সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশের অভাব এবং অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশের প্রভাব। যেমন দেখো, যে পরিবারের পিতা মাতা ঝগড়াটে হয়, তাদের সন্তানও কিন্তু এরকম ঝগড়াটে হয়ে থাকে, কারণ তার পারিবারিক পরিবেশের কারণে সুস্থ সুন্দর ছিল না। এই কারণে আবার দেখো পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটা সন্তান, নিশ্চয় দরিদ্র পরিবারের সন্তান, তার পরিবারে কোনো সমস্যা আছে, এই কারণেই সে দেখো রাস্তায় একটা কুকুরের সাথে বসে সে খাবার খাচ্ছে। আর পাশের ছবিতে দেখো সন্তানাদি অতিষ্ঠ হয়ে গেছে। তো এইসব কারণে এই যে পারিবারিক পরিবেশটা সুষ্ঠু সুন্দর না হওয়ার কারণে সামাজিকীকরণ ত্রুটি দেখা দেয়। আর সামাজিকীকরণের ত্রুটি হওয়ার কারণেই ওই ছেলে বা মেয়ে অপরাধী হয়ে গড়ে ওঠে। এবার দেখো সন্তানেরা ডিপ্রেশনে ভুগছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ছবি দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা কি কেন হচ্ছে। যে খেলাধুলার পরিবেশ বর্তমান আধুনিক সমাজে, মানে খেলাধুলার চর্চা না থাকলে ব্যক্তিসত্তায় সমাজ বিরুদ্ধ প্রকৃতি উদ্ভব হতে পারে, যা পরে অপরাধ প্রবণতার জন্ম নেয়। তা আমাদের বর্তমান আধুনিক যুগে বলে খেলার মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বলে ছেলে মেয়েরা খেলাধুলা বাদ দিয়ে এখন অন্যদিকে বিজ্ঞানের আবিষ্কারের পেছনে বলে মোবাইল, টেলিভিশন, কম্পিউটার নিয়ে তাদের সময় নষ্ট করছে। খেলাধুলার সঠিক চর্চা হচ্ছে না এই কারণে, বা খেলাধুলার উপযুক্ত পরিবেশ ওটা পাচ্ছে, ইচ্ছা থাকলেও পরিবেশ পাচ্ছে না। এই পরিবেশ না পাওয়ার কারণে কি হচ্ছে, তাদের ব্যক্তি সত্তার বিরুদ্ধে একটা প্রভাব ভেতরে তৈরি হচ্ছে। আর এই প্রভাবটাই একসময় তাকে কি অপরাধ করতে বাধ্য করছে। ছবিতে দেখতে পাচ্ছ স্কুলে বারান্দায় ছাত্রদেরকে পাঠদান করা হচ্ছে। এখানেও দেখো দেখো অনেক ছাত্রছাত্রী। তাহলে আমাদের নিশ্চয় বুঝতে পারছো শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে শিশুরা সমাজ বিরোধী হয়ে পড়তে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নীতি নৈতিকতা ও আদর্শে পার্থক্য দেখা যায়। এ কারণে অনেক শিশু মানসিকভাবে ক্লিষ্ট হয়ে অপরাধী হতে পারে। আমাদের অনেক প্রতিষ্ঠান এরকম আছে, সব প্রতিষ্ঠান না, বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে সাধারণত দেখা যায় যে নীতি নৈতিকতা আদর্শে অনেক ব্যবধান দেখা যায়। মাস্টার্স পাস করে একটা ছেলে চাকরিতে ঢোকার সময় সে ঘুষ দিয়ে ঢুকছে, আবার দেখা গেল শেষে সে ওই টাকা ওঠানোর জন্য সে নিজেও ঘুষ খাচ্ছে, যদি ওটা দুর্নীতি। সে বাধ্য হচ্ছে কেন? কারণ তার নীতি নৈতিকতা প্রতিষ্ঠান থেকে সে ওইভাবে শিখতে পারে নাই। এটা নানাবিধ কারণ থাকতে পারে। হয়তো আমাদের পর্যাপ্ত স্কুলে যে ব্যবস্থা বা প্রতিষ্ঠানে যে ব্যবস্থা থাকা দরকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এক রুমে 30 জন ছাত্র বসতে পারে, আমরা সেখানে 50 জন বসাচ্ছি, ক্লাস কন্ট্রোল করতে পারছি না, ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা আস্তে আস্তে নীতি নৈতিকতা আদর্শে সমস্যা দেখা দেয়। আর এটাই একটা সময় তাকে অপরাধী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। ছবিগুলো দেখো
তুমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সামাজিক রীতিনীতি, যে বিভিন্ন সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং কোনো ব্যক্তি নতুন কোনো সংস্কৃতিতে গেলে অপরাধ হয়ে উঠতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকেই তার নিজস্ব সংস্কৃতিতে বা নিজস্ব সমাজে বা নিজস্ব পরিবেশে গড়ে ওঠে। যখন সে নতুন কোনো পরিবেশে যায়, ওই নতুন পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারে অনেক সময় সে অপরাধী হয়ে পড়তে পারে, বা এমন কোনো সংস্কৃতিতে গেছে যেখানে তার কাছে নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তখন সে দেখা গেল অপরাধী হয়ে গড়ে উঠতে পারে। এরপরে ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আন্দোলন, তারপর দেখো অর্থনৈতিক, এটা দেখানো হচ্ছে। পাশে একজন কম্পিউটার নিয়ে বসে আছে। এগুলো কেন? শ্রেণী বৈষম্য। তোমরা বুঝতে পারছো, আন্দোলন দেখেই বুঝতে পারতেছো যে পুঁজিপতিদের সম্পদ অর্জনের লিপ্সা, শ্রমিকদের শোষণ ও বিদ্বেষ আইন ও শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় এবং মানুষ অপরাধী হয়ে ওঠে। আমাদের দেশে যারা পুঁজিপতি আছে বা যারা সম্পদশালী আছে, এমনকি আমাদের দেশে না, অনেক দেশে এরকম আছে যে তারা শুধু সম্পদ অর্জন করতে চায়, শ্রমিকদের শোষণ করা এবং তাদের বিরুদ্ধে আইন করা হয়, শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। মানে এই সমস্ত কারণগুলোতে আস্তে 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 মানুষ কি অপরাধী হয়ে গড়ে ওঠে। এজন্য আমরা কয়েকদিন, মানে আমরা প্রায় কিছুদিন পর পর দেখতে পাই যে গার্মেন্টস শিল্পগুলোতে বা গার্মেন্টস শ্রমিক যারা আছে ওরা সাধারণত মালিকের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। এটা নিশ্চয়ই শ্রেণী বৈষম্যের কারণে হয়ে থাকে। এজন্য শ্রেণী বৈষম্য একজন মানুষকে কি অপরাধী করে গড়ে তুলতে পারে। এবার দেখো ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোর্ট ও জেলখানা, আমাদের দেশ না সারা বিশ্বের কোর্ট বা জেলখানায় অনেক সময় ত্রুটি বা সমস্যা থাকার কারণে অপরাধী হয়ে গড়ে উঠতে পারে। কেমন? আইনগত ত্রুটির কারণে অনেক সময় নিরাপদ ব্যক্তি সাজা পায় আর কুখ্যাত অপরাধী ছাড়া পায়, ফলে বিরক্ত হয়ে সে অপরাধী হয়ে ওঠে। নিশ্চয়ই এখানে এখন ছবি দেখানো হচ্ছে, এটা জাহালামের ছবি। কয়েকদিন আগেই তাকে জেল থেকে ছাড়ানো হয়, বলে দীর্ঘদিন সে এরকম জেলখানাতে ছিল। তো এটা পরবর্তীতে প্রমাণ হয় যে নিশ্চয়ই সে নিরপরাধ ছিলেন, বা তো উনি কেন, এরকম আরো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কারণ নাম মিলে গেছে, একজন সে অপরাধী না কিন্তু তাকে জেলখানা রেখে দেওয়া হয়। নিশ্চয়ই এখানে আমাদের কোনো আইনের ত্রুটি আছে। এই ত্রুটির কারণে নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যায় আর কুখ্যাত অপরাধী অনেক সময়, সব ক্ষেত্রে না, অনেক সময় ছাড়াও পেয়ে যায়। এইখানে আমাদের কোর্ট ও জেলখানার বা সারা বিশ্বের যে কোর্ট বা জেলখানা আছে সেখানে কিছু ত্রুটি থাকলেই সাধারণত মানুষ কি অপরাধী হয়ে উঠতে পারে। এখানে দেখতে পাচ্ছ ছবিগুলো দেখো, জটিল সমাজ ব্যবস্থা। ছবিগুলো থেকেই তোমরা টের পাচ্ছ যে সমাজ সরল থেকে জটিল এবং জৈবিক থেকে অধিক জৈবিক হচ্ছে, ফলে অনেক খাপ খাওয়াতে না পেরে অপরাজিত পরিণত হচ্ছে। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তোমরা জানো আদিম সমাজ থেকে আজকে জটিল প্রক্রিয়া ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। এই অনেক সময় এই সমাজগুলোতে অনেকে খাপ খাইয়ে চলতে পারে না, যে ছবিগুলো দেখানো হচ্ছে। যেমন দেখো আধুনিক সমাজে বৃদ্ধ যারা আছে ওনারা কিন্তু এই বর্তমান সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। এই খাপ খেয়ে চলতে পারছে না বিধায়ী সে সাধারণত অনেক সময় কি অপরাধী হয়ে গড়ে উঠতে পারে। এখন তোমাদের একটা কাজ, যে অপরাধের পিছনে যে সমস্ত সামাজিক কারণ বিদ্যমান সেগুলো উল্লেখ করো। তোমরা খাতায় লিখবা যে অপরাধ অনেকগুলো কারণ তোমরা দেখছো, এছাড়াও আরো অনেক কারণ আছে। অপরাধ করার পিছনে অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলো তোমরা খুঁজে খুঁজে উল্লেখ করবে। বাড়ির একটা ছোট্ট বাড়ির কাজ দিলাম, যে সামাজিক অব্যবস্থা, মানে তোমাদের সমাজে যে অব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ, অথবা সামাজিক অর্থনৈতিক বৈষম্য ও অসঙ্গতির জন্য সমাজ অপরাধ সংগঠিত হয়, বক্তব্যটি বিশ্লেষণ করো। তুমি তো মনে করো আমাদের সমাজে অব্যবস্থাপনা আছে, সামাজিক অর্থনৈতিক বৈষম্য আছে এবং অসঙ্গতি আছে, এই কারণে সমাজে অপরাধ হচ্ছে, তোমার যদি মনে হয় তাহলে এই বক্তব্যটা তুমি কি তোমার পক্ষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করবে। এছাড়াও সমাজের আরো অপরাধের আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু যে কারণ বাংলাদেশে আছে সেই কারণ অনেক দেশে নাই। যেমন যৌতুকের কারণে অনেকেই অপরাধী হয়, তার যৌতুক চাচ্ছে অপরাধী হয়, কিন্তু অনেক দেশে যৌতুকের কারণে অপরাধী হয় না সে। আমাদের দেশে দারিদ্রতা অনেক অপরাধের সৃষ্টি করে, কিন্তু অনেক দেশে দারিদ্রতা নেই বা দারিদ্রতা অপরাধের সৃষ্টি করে না। এই জন্য বাংলাদেশের যে সমস্যা অনেক দেশে সেটা সমস্যা না। যেমন অনেকে মাদকাসক্ত হয়ে সে অপরাধ করতেছে, তা মাদকাসক্ত বাংলাদেশের জন্য সমস্যা হলো, অনেক দেশের সমস্যা না। এই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র সারা পৃথিবীব্যাপী অপরাধের কারণ, আর বাংলাদেশের অপরাধের কারণ আমরা দ্বিতীয় পত্রে পড়বো। তো নিশ্চয়ই তোমরা আমার আলোচনা বুঝতে পারছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে তোমরা জানাবে। সর্বশেষ শরণখোলা সরকারি কলেজ, শরণখোলা বাগেরহাট এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।